প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় নগদান বই নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যায় যে নগদান বইটা কী। একটি ব্যবসা প্রতিষ্ঠানে মূলত বিভিন্ন প্রকার লেনদেন সংঘটিত হয়। লেনদেনের উৎস বিবেচনা করে এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা নগদ এবং একটা হচ্ছে অনগদ। একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন যে নগদ লেনদেন হয়, অর্থাৎ প্রাপ্তি এবং নগদার্থের প্রাপ্তি এবং প্রদান ঘটে, ওই লেনদেনসমূহকে একত্রিত করে যে পুস্তক বা যে বিবরণী তৈরি করা হয় তাকে নগদান বই বলে বা নগদ বিবরণী বলে বা নগদান হিসাব বলে। তাহলে এটাকে মূলত নগদান বই বলা হয়। তাহলে আজকে আমরা দুগড়া নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয় এই বিষয়ে তোমাদের বলবো। তো শুরু করি আমরা। আইটি বিষয়ে তোমাদের এমসিকিউতে প্রায়শই আসে যে এক গড়া নগদান বইয়ের কয়টি গড়, দুই গড়া নগদান বইয়ের কয়টি গড়, তিন গড়া নগদান বইয়ের কয়টি গড়। তো জেনে রাখা ভালো যে এক গড়া নগদান বইয়ের গড় হচ্ছে 10টি, দুই গড়া নগদান বইয়ের গড় হচ্ছে 12টি এবং তিন গড়া নগদান বইয়ের গড় হচ্ছে 14টি গড়। তাহলে আমরা শুরু করি। আমরা একটি অঙ্ক তুলব, পাশাপাশি এই অঙ্কটি আমরা করব। তাহলে শুরু করি আমরা। এখানে আমাদের পাঠ্য বইয়ের 109 পৃষ্ঠা, 109 পৃষ্ঠা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 109 কতগুলো লেনদেন দেওয়া আছে এর ভিত্তিতে আমরা দুই নগদান বই করব। তাহলে ঘর থেকে করে নিই আমরা। প্রথমত ঘরটি হবে তারিখ, বিবরণ, আর দুই পাশে হবে, একটা হবে ডেবিট পাস, একটা হবে ক্রেডিট পাস। খতিয়ান পৃষ্ঠা প্রথমে দিব আমরা 52 নং। এই দুইটা অনেকটা খতিয়ানের মতো, তো শুধু এই দুটি পার্থক্য, 52 নংটা পার্থক্য, বাকি সবটাই খতিয়ানের গড়ের মতো। 52 নং। এখানে আসবে খতিয়ান পৃষ্ঠা। এত বড় ছকের দরকার নাই, আমরা একটু ছোটো করে দিই ঘরটি। খতিয়ান পৃষ্ঠা, এখানে আসবে নগদ টাকা, এখানে আসবে ব্যাংক টাকা, এক গড়া এবং দুই গড়া নগদান বইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাংকের গড়। এক গড়া নগদান বই ব্যাংকের গড় নেই, দুই গড়া নগদান বই ব্যাংকের গড় আছে। অনুরূপভাবে একই পাশে তারিখ, বিবরণ, বাউচান্ন নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। 52 নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে আমরা করি। নভেম্বর 1 উপরে আমরা লিখব। মনে করি আমি বিস্তৃত লিখলাম না, শুধু লিখলাম নগদান বই, দুই গড়া নগদান বই বা দুই গড়া নগদান বই।
2 গড়া নগদান বই লিখলাম। তাহলে শুরু করি আমরা। নভেম্বর 1 এখানে হবে 2017 সাল। নভেম্বর 1 নগদ উদ্বৃত্ত 5,000 টাকা এবং ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত 3,000 টাকা। এখানে উল্লেখ্য যে ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত থাকে। ডেবিট উদ্বৃত্ত বলা হলো এই কারণে, কারণ আমার ব্যাংকে টাকা জমা আছে, সম্পদ আছে। আর যদি ক্রেডিট যদি হয় তাহলে মানে ব্যাংক জমাতিরিক্ত, মানে আমি ব্যাংকে যে পরিমাণ টাকা আছে তার চেয়ে অতিরিক্ত টাকা আমার ব্যাংক থেকে নেওয়া আছে, আমার ব্যাংক আমার দায়ী। তাহলে আমার ব্যাংকে টাকা উদ্বৃত্ত আছে 3,000 টাকা। তাহলে নভেম্বর 1 মানে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি দিয়ে শুরু করবো আমরা। ব্যালেন্স বিডি টাকা হচ্ছে আমার নগদ টাকা 5,000 টাকা, আর ব্যাংকে হচ্ছে আমার 3,000 টাকা। দুই তারিখ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় বাবদ এটাও তোমাদের মনে মনে জাবেদা করতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা যাবে ক্রেডিট পাশে ব্যাংকের গড়ে। রেফারেন্স হবে ক্রয় হিসাব। নভেম্বর 2 ক্রয় হিসাব $2,000 টাকা। দেনাদার হতে চেক প্রাপ্তি। দেনাদারের কাছ থেকে আমি টাকা পাওনা ছিলাম, দেনাদার আমাকে চেক দিয়েছে, তাহলে মানে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট পাশে, ব্যাংকে করে টাকা বসবে। রেফারেন্স হবে দেনাদার হিসাব। নভেম্বর 4 দেনাদার হিসাব। ব্যাংকে করে টাকা বসবে 6,000 টাকা। অফিসের জন্য আইপিএস ক্রয় 5,000 টাকা। তাহলে অফিসের জন্য যে আইপিএসটি ক্রয় করা হলো, এটি আমাদের অফিসের সরঞ্জাম। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, টাকা যাবে ক্রেডিট পাশে নগদের গড়ে। হিসাবের শিরোনাম হবে বা বিপরীত যে হিসাবটি তা হবে অফিস সরঞ্জাম হিসাব। নভেম্বর 6 অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম 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 হিসাব। টাকা বসবে নগদের করে 5,000 টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা। তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয়ের কারণে নগদ টাকা বৃদ্ধি পেল, নগদের প্রাপ্তি ঘটলো। তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট পাশে নগদের গড়ে। বিপরীত হিসাবটি হবে আসবাবপত্র হিসাব। 8 তারিখ দাঁড়ান, শুরু করছেন না, বাদ দেন। তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয়, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট পাশে নগদের গড়ে। বিপরীত হিসাবটি হবে আসবাবপত্র হিসাব। টাকা বলবে নগদের করে 9,000 টাকা। নভেম্বর 12 রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক পাওয়া গেল নভেম্বর 12 তারিখে। তাহলে মানে কি, আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেল। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, রাজীব অর্থাৎ দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট পাশে ব্যাংকের গড়ে। তারিখ হবে নভেম্বর তারিখ। এটাকে রাজীব ব্যাংকের দেনাদার দিয়ে দিবে, দেনাদার হিসাব
টাকা বসবে ব্যাংকে করে 7,000 টাকা। 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, টাকা যাবে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। বিপরীত হিসাবটা হচ্ছে উত্তোলন হিসাব। টাকা হবে ব্যাংকের ঘরে 2,000 টাকা। 20 তারিখ ব্যাংক হতে উত্তোলন, 20 তারিখ ব্যাংক হতে উত্তোলন 2 গড়া নগদান বইয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ব্যাংক হতে উত্তোলন করা হলো, একদিকে নগদ টাকা বৃদ্ধি পেল, অন্যদিকে ব্যাংকে টাকা হ্রাস পেল, এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। এই কারণে বলা হয় যে এটা দুই পাশেই এটার প্রভাবটা পড়লো, ব্যাংকের গড়েও প্রভাব পড়বে, নগদান গড়েও প্রভাব পড়বে। ব্যাংক থেকে উত্তোলন করার কারণে নগদ টাকা বৃদ্ধি পেল এবং অন্যদিকে ব্যাংকের টাকা হ্রাস পেল। যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেল 20 তারিখ, তাহলে টাকা বসবে নগদের ঘরে, বিপরীত হিসাবটা হচ্ছে ব্যাংক হিসাব, এবং এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, দেব ক বা সি। টাকা বসবে নগদের ঘরে। আবার একইভাবে আমার নগদ উত্তোলন করার কারণে ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা যাবে ক্রেডিট পাশে। সম্পৃক্ত হিসাবটি হচ্ছে নগদান হিসাব, এখানে হবে কন্ট্রা। টাকা হচ্ছে ব্যাংকে করে 5,000 টাকা। আমি তোমাদের ব্যাপারটি আবারও বলছি, যদি ব্যাংকে জমা হয় বা ব্যাংক থেকে উত্তোলন হয়, দুইভাবে এটা প্রভাব বিস্তার করে। আবার তোমরা বোঝার চেষ্টা করো, এখানে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, তাহলে আমার নগদ টাকা বৃদ্ধি পেল এবং ব্যাংকের টাকা হ্রাস পেল। নগদ টাকা বৃদ্ধি পেল, দিলাম নগদের হিসাব ডেবিট, টাকা আছে ডেবিট পাশে। এটা বিপরীত যে হিসাবটি, এটা হচ্ছে ব্যাংক হিসাব। হিসাবটি যাবে দুই দিকে যাবে, যার জন্য দিলাম কন্ট্রা। অন্যদিকে আমার ব্যাংক হিসাবটি আবার কী হলো, ব্যাংকের টাকা কী হলো, কমলো, তাহলে ব্যাংকের টাকা কমাইলাম, এটা বিপরীত কী হিসাব আছে, নগদান হিসাব। আবার যদি এমন যদি থাকতো যে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হতো, নগদান হিসাব ক্রেডিট হতো, তখন টাকা আসতো ডেবিট দিকে ব্যাংকের ঘরে। আবার ঠিক অনুরূপভাবে টাকা যেত ক্রেডিট দিকে নগদের ঘরে, কারণ নগদ টাকা হ্রাস পেত। এখানে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, টাকা দিলাম ডেবিট দিকে নগদের ঘরে, ওইদিকে আমার ব্যাংক টাকা হ্রাস পেয়েছে, টাকা দিলাম ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে। মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি, মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি, তাহলে নগদান হিসাব ডেবিট, মেহজাবিন হিসাব ক্রেডিট বা দেনার হিসাব ক্রেডিট। 23 তারিখ মেহজাবিন ব্যাকেটে দেনাদার হিসাব, তাহলে নগদান হিসাব ডেবিট, দেনাদার বা মেহজাবিন হিসাব ক্রেডিট, টাকা বসবে ডেবিট দিকে নগদের করে। আনোয়ারকে নগদে পরিশোধ, আনোয়ার হচ্ছে পাওনাদার, তাহলে নগদ টাকা হ্রাস পেল। আমরা এখানে আনোয়ারের নামটি সরাসরি লিখতে পারি, আবার সবচেয়ে উত্তম হয় যদি ব্র্যাকেটে পাওনা দেওয়া হয়, তাহলে নগদ হিসাব ক্রেডিট, টাকা যাবে ক্রেডিট পাশে নগদের করে। নগদের যে বিপরীত যে হিসাবটি, তা হচ্ছে আনোয়ার বা পাওনাদার, আমরা এখানে লিখবো আনোয়ার, ব্র্যাকেটে তোমরা দিয়ে দিবে পাওনাদার, না দিলেও হবে, দিলে ভালো হয়। পাওনাদার 3,000 টাকা। নভেম্বর 28 ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংকে আমার যে টাকা জমা আছে তার উপর ব্যাংক সুদ দিল। ব্যাংক সুদ মঞ্জুর করা মানে ব্যাংকে যে আমার টাকা জমা আছে, ব্যবসার টাকা ব্যাংকে জমা আছে, ওই টাকার উপর ব্যাংক কী করলো, সুদ দিল। আর তুমি কল্পনা করো, যদি ব্যাংক যদি তোমাকে সুদ দেয় বা তোমার ব্যবসাকে সুদ দেয়, তাহলে অবশ্যই তোমার ব্যাংকের ঘরে টাকা বৃদ্ধি পাবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, আর ব্যাংক সুদ হচ্ছে তোমার আয় হিসাব হবে ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট পাশে ব্যাংকের ঘরে।
28 তারিখ। বিপরীত যে হিসাবটি তা হচ্ছে ব্যাংক সুদ হিসাব। ব্যাংক সুদ হিসাব 300 টাকা। নভেম্বর 30 ব্যাংক চার্জ ধার্য করলো। ব্যাংক চার্জটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের জন্য খরচ। তুমি যে লেনদেন করলে সারা বছর, ব্যাংক যে তোমাকে সার্ভিস দিল, ওই সার্ভিসের কারণে ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখলো। এটা ব্যাংকের জন্য আয়, কিন্তু তোমার জন্য খরচ। মনে করো তোমার টাকা আছে ব্যাংকে 10,000 টাকা, তুমি লেনদেন করছো সারা বছর, অনেক টাকা লেনদেন করছো, তোমার অবশিষ্ট টাকা আছে 10,000 টাকা, তা থেকে ব্যাংক কী করলো, 200 টাকা কেটে রাখলো। তুমি কল্পনা করো 200 টাকা কেটে রাখার কারণে তোমার ব্যাংকে যে 10,000 টাকা ছিল এখন 10,000 টাকা থাকবে না, তার থেকে তোমার কমবে 200 টাকা। তাহলে কমলে কি, সম্পদ কমলে কি, ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, আর ব্যাংক চার্জ যে এটা হচ্ছে ডেবিট, খরচ। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা যাবে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। বিপরীত হিসাবটা হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হিসাব 200 টাকা, টাকা পড়বে ব্যাংকের ঘরে। তোমাদের আবারও দুটো বিষয় আমি স্পষ্ট করার চেষ্টা করতেছি। যদি ব্যাংক সুদ মঞ্জুর করে কথাটি থাকে, তার মানে তোমার যে ব্যাংকের টাকা জমা আছে তার উপর ব্যাংক সুদ দিল, তার মানে তোমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। আর ব্যাংক চার্জ, ব্যাংক তুমি সারা বছর লেনদেন করছো, ওই লেনদেনের উপরে ব্যাংক কী করলে, চার্জ ধার্য করলো। এই চার্জটা হচ্ছে তোমার খরচ বা লোকসান, তার মানে ব্যাংকে যে তোমার টাকা ছিল তার থেকে তোমার টাকা কমবে। আর ব্যাংক সুদ দিলে তোমার টাকা ব্যাংকে বাড়বে। তাহলে এখন আমরা যোগ-বিয়োগ করি, আমাদের মাস শেষে কী দাঁড়ালো। তাহলে নগদের পাশে টাকা হচ্ছে আমার 22,000 টাকা। এখানে একটি বিষয় উল্লেখ্য যে নগদের ডেবিট পাস কোনোদিনও ক্রেডিট পাস থেকে কম হবে না, অর্থাৎ ডেবিট দিক থেকে ক্রেডিট দিকের টাকা কোনোদিনও বেশি হবে না। কিন্তু ব্যাংকের টাকা ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে বেশি হতে পারে, আবার কমও হতে পারে। এটা বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে। ডেবিট এক সময় বেশি হতে পারে, আবার অন্য সময় ক্রেডিট বেশি হতে পারে। কিন্তু নগদ টাকা সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, মানে ডেবিট দিকে টাকা বেশি হবে। তাহলে আমার ক্রেডিট দিকে টাকা আছে 8,000 টাকা, আমি 22 থেকে যদি 8 যদি বিয়োগ করি তাহলে 14,000 টাকা। এটাকে আমি নভেম্বরের 30 তারিখ, মাসের শেষ তারিখ, ব্যালেন্স সিডির মাধ্যমে টাকাটা আনবো। এবং ব্যালেন্স সিডি তোমাদের আমি গত ক্লাসে একদিন বলছিলাম, সিডি হচ্ছে ক্রেডিট ডাউন, মানে নিচে নিত আমার। তাহলে এখানে হচ্ছে 14,000 টাকা। এই 14,000 টাকা নিয়ে আমি পরবর্তী মাসে আবার হিসাব শুরু করব। তাহলে এখানে হবে 22,000 টাকা। এখন দেখি ব্যাংক, দেখি আমার ব্যাংক এখানে আছে, ডেবিট পাশে আছে 3, 6, 9, 7, 16, 16,300। আর এই পাশে আছে 4,000, 5,000, 9,000, 9,200। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ডেবিট দিকে টাকা বেশি। তাহলে এখানে হবে 16,300। আর তাহলে এ পাশে হবে 16,300 টাকা নিচে। তাহলে 16,300 টাকা থেকে যদি আমি এখানে 4, 5, 9,200 বাদ দিই, তাহলে আমার থাকবে 7,100। তাহলে পরবর্তী মাস নভেম্বর পর ডিসেম্বর 1 তারিখ আবার শুরু করা হলো ব্যালেন্স বিডির মাধ্যমে। ব্যালেন্স বিডি পরবর্তী মাসের 1 তারিখ। বিডি মানে আমি তোমাদের গত একদিন ক্লাসে বলেছিলাম যে বিডি হচ্ছে ব্রড ডাউন, মানে উপর থেকে আনিত। তাহলে আমি উপর থেকে আনিত মানে এটা হচ্ছে আমি নভেম্বর মাস থেকে আমি নিয়ে আসছি উদ্বৃত্ত নগদ 14,000, আবার ব্যাংক উদ্বৃত্ত হচ্ছে 7,100 টাকা।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে অঙ্ক করার চেষ্টা করবে। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় কন্টেন্ট নিয়ে তোমাদের সমস্যা হয়, তাহলে তোমাদের এই বিষয়গুলো আমি আবার একটু বলতেছি। যদি ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে উত্তোলন করা হয়, কন্টেন্টটি হবে। যদি ব্যাংকে টাকা জমা দেওয়া হয়, কন্টেন্টটি হবে। যদি কিন্তু ব্যাংক থেকে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয়, এটা কন্টেন্টটি হবে না, কারণ এটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হবে, কন্টেন্টটি হবে না। এখানে হয় উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব হয় ক্রেডিট। আর যদি ব্যবসার প্রয়োজনে উত্তোলন যদি করা হয়, তখন হয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে একদিকে নগদ টাকা বৃদ্ধি পায়, অন্যদিকে ব্যাংক টাকা হ্রাস পায়। তাহলে তোমাকে একদিকে নগদ টাকা বৃদ্ধি করতে হবে, অন্যদিকে ব্যাংকের টাকা হ্রাস করতে হবে। আবার যদি এমন যদি হয় যে ব্যাংকে হিসাব খোলা হলো বা ব্যাংকের টাকা জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক বৃদ্ধি পাবে এবং নগদ টাকা হ্রাস পাবে। সেক্ষেত্রে ব্যাংক বৃদ্ধি করবে এবং নগদ টাকা হ্রাস করবে। আরেকটি বিষয় হচ্ছে ব্যাংক সুদ, যে বিষয়ে তোমার একটু আগে অনেকবার বলেছিলাম আমি। ব্যাংক সুদ যদি দেয়, তোমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, ব্যাংক ডেবিট হবে। আর ব্যাংক যদি চার্জ করে বা চার্জ ধার্য করে, তার মানে ব্যাংকে তোমার টাকা তুমি লেনদেন করছো সারা বছর, তার উপর ব্যাংক একটি চার্জ নিল, মানে তোমার এটা প্রতিষ্ঠানের জন্য খরচ হলো, সেক্ষেত্রে ব্যাংকের টাকা হ্রাস পাবে। ঠিক আছে, পরবর্তীতে যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের বিস্তারিত 3 গড়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো।